হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 সাতরা পাবলিকেশন বই থেকে তড়িৎ কোষ, ওহমের সূত্র ও রোধ এই অধ্যায় থেকে এমসিকিউ সমাধানের পার্ট 3। আজকে আমরা করব এমসিকিউ কোশ্চেন নম্বর 28 থেকে। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। কি বলা হয়েছে, যদি এন ই টি এম স্টার যথাক্রমে ইলেকট্রনের ঘনত্ব, আধান, গড় শিথিলতা সময় এবং ইলেকট্রনের কার্যকর ভর হয়, তবে এল দৈর্ঘ্য ও এ প্রস্থচ্ছেদ যুক্ত একটি পরিবাহীর রোধ হবে। চারটা অপশান এখানে দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটি সমাধান করার আগে আমরা জেনে নেব পরিবাহীনাঙ্ক সিগমা এর সঙ্গে আমাদের যে প্রদত্ত রাশিমালাগুলো দেওয়া ছিল এন ই টি এম স্টার, এদের মধ্যে কি সম্পর্ক হয়। কারণ এই সম্পর্কটা আমরা সরাসরি এখানে অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করতে পারতাম, তাহলে ছোট হতো। কিন্তু আমাদের আগে জানা দরকার যে সিগমা এর সঙ্গে এদের সম্পর্ক কি। কমন কোশ্চেন নম্বর 28। তাহলে সর্বপ্রথম আমরা আলোচনা করে নেব, আমি এটাকে আলাদা পার্টে করে নিলাম। এইখানে আমরা অঙ্কটা সমাধান করব এবং এইখানে আমরা সম্পর্কটা দেখব যে পরিবাহীনাঙ্ক সিগমা এর সাথে আমাদের যে উক্ত রাশিগুলো দেওয়া আছে, কি কি দেওয়া ছিল, এন ইলেকট্রনের প্রবাহ ঘনত্ব, ই ইলেকট্রনের আধান, টি স্লথনকাল এবং এম স্টার হচ্ছে ইলেকট্রনের গড় ভর, ইলেকট্রনের কার্যকর ভর। এদের মধ্যে এই পরিবাহীনাঙ্কের সঙ্গে কি সম্পর্ক। আমরা জানি যে কোনো একটা পরিবাহীর মধ্যে ইলেকট্রনগুলো যখন চলাফেরা করে তার মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষ হতে থাকে। এরকম দুটি সংঘর্ষের মধ্যবর্তী যে সময় তাকে আমরা কি বলে থাকি, স্লথনকাল। এই আচ্ছা, এটা টাউ হবে। হ্যাঁ, এটাকে আমরা টাউ দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা বলবো স্লথনকাল। ঠিক আছে, এইবার এই দুটি সংঘর্ষের মধ্যবর্তী যে সময় সেটাকে স্লথনকাল বলি। তাহলে কোনো একটা পরিবাহীর মধ্যে একটি ইলেকট্রনের যে প্রাথমিক বেগ সেটাকে আমি বললাম ইউ। প্রাথমিক বেগ কত হবে, 0। এরপর স্লথনকাল, দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়, স্লথনকাল এটা হলো আমাদের টাউ। এবং অন্তিম বেগ যদি ভি হয় তাহলে আমরা বলতে পারি যে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ টাউ। সময়টা এখানে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, সময়টা এখানে হয়ে যাবে টাউ, স্লথনকাল। কেমন, তাহলে এটা হয়ে গেল, ইউটা তো 0, এ টাউ। এইবার কোনো একটা পরিবাহীর মধ্যে ইলেকট্রন যে বেগে চলতে পারে তাকে আমরা আবার কি বলেছিলাম, ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ভিডি। অতএব ইলেকট্রনের এই যে সর্বোচ্চ গড় বেগ, হ্যাঁ, যে বেগে ইলেকট্রন পরিবাহীর মধ্যে চলতে পারে তাকে সেটা আমরা বের করলাম এটি। আবার ইলেকট্রন যে বেগে পরিবাহীর মধ্যে চলে তাকে আমরা অনুপ্রবাহ বেগ ভিডি বলে থাকি। তাহলে ভি আর ভিডি একই, অতএব ভিডি সমান আমরা পেয়ে গেলাম টাউ এটি। ঠিক আছে, এবার আমরা কি করব, আমাদের যে পরিবাহীটা আছে পরিবাহীটার দৈর্ঘ্য ধরে নিব। পরিবাহীর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এল, এবং এর যে বিভব প্রভেদ, যে ভোল্টেজ এতে প্রয়োগ করা হবে বিভব প্রভেদ, সেটা ধরে নেব ভি। পরিবাহীর দৈর্ঘ্য আমরা ধরলাম এল, পরিবাহীর দৈর্ঘ্য এল এবং বিভব প্রভেদ ভি। এবার ভি আর ই তড়িৎ ক্ষেত্র এর মধ্যে আমরা একটা সম্পর্ক জানি, সেটা কি, আমরা জানি যে ই ইজিক্যাল টু কী হয়, ভি বাই এল। কমন। আচ্ছা, তাহলে পরিবাহীর মধ্যে ইলেকট্রিক ফিল্ড হলো ভি বাই এল। এবার এই পরিবাহীর মধ্যে কোনো একটা ইলেকট্রনের উপর প্রযুক্ত বল কত হবে, একটা ইলেকট্রনের উপর। আমরা জানি যে
ই যদি ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে কোনো একটা ইলেকট্রনের উপর তাহলে লিখবো যে একটি ইলেকট্রনের উপর প্রযুক্ত যে বল এফ সেটা কি হবে কিউ ই, বল সমান সমান কিউ ই হয়। এবার আমরা এখানে বের করছি ইলেকট্রনের উপর বল, তাহলে কিউ এর জায়গায় আমরা কি বসাবো, কিউ এর জায়গায় আমরা বসাবো ই। আচ্ছা, আবার আমরা ই সমান সমান কি বের করে রেখেছি ভি বাই এল, অতএব এফ ইজিক্যাল টু আমরা বলবো ই ভি বাই এল। ই এর জায়গায় ভি বাই এল বসিয়ে দিলাম। তাহলে বল যদি পেয়ে যাই আমরা ইলেকট্রনের ভরকে যদি এম স্টার ধরে নিই তাহলে ত্বরণ কত হবে, অতএব ইলেকট্রনের ত্বরণ এ ইজিক্যাল টু বল বাই ভর, বলটা কত এটা ই ভি এল ইন্টু এম স্টার। এটা হলো আমাদের ত্বরণ। আচ্ছা, তাহলে এই যে অনুপ্রবাহ বেগ যেটা আমরা সাধারণত পড়ে থাকি, আমাদের যে অনুপ্রবাহ বেগ ভিডি সমান সমান অনুপ্রবাহ বেগ এটা সমান সমান আই বাই এন ই এ। এই রাশিমালাটা আমাদের হয়তো মুখস্থ হয়ে গেছে, ভিডি ইজিক্যাল টু আই বাই এন ই এ। কেমন? এখন এই ভিডি এর আরেকটা রাশিমালা আমরা এই যে রাশিমালাগুলো আছে সেগুলো দিয়ে বের করব। অতএব ভিডি সমান সমান আমরা যেটা বের করে রেখেছি এ টাউ, এই রাশিমালায় এ এর মান যদি বসাই তাহলে আমরা কি পাবো, অতএব ভিডি ইজিক্যাল টু এর মান কি হলো ই ভি এল এম স্টার টাউ, তাই না? এই গেল ভিডি। তাহলে এটাও ভিডি এটাও ভিডি, দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি অতএব তুলনা করে পাই, অতএব ভিডি এর মান তুলনা করলে আমরা কি পাবো, যে এই জিনিসটা সমান সমান এটা। হ্যাঁ, তাহলে আমরা পাবো হচ্ছে ই ভি টাউ বাই এটা কি এল এম স্টার ইজিক্যাল টু আই এন ই এ। কেমন? এটা এবার এখান থেকে আমরা এই ভি অর্থাৎ বিভব প্রভেদ আমরা বের করব। তাহলে এখানে লিখলাম এবার ই ভি টাউ বাই এল এম স্টার ইজিক্যাল টু আই এন ই এ। এবার কোনাকুনি গুণ করে দিলাম, ই দুটো ই আছে তাহলে হয়ে গেল ই স্কোয়ার ভি টাউ এন এ, আর এদিকে থাকছে আই এল এম স্টার। এটা ঠিক আছে, দুটো ই, একটা ভি, একটা টাউ, একটা এন, একটা এ। আচ্ছা, এরপরে আমরা বের করব ভিটা, তাই তো? ভিটা তাহলে আমি কি করছি, এখানে এম স্টারটা থাকলো, এর নিচে আমি কোনটা কোনটা রাশিমালা বসাবো এইগুলো। ভিটা এখানে থাকলো, ই স্কোয়ার, আচ্ছা আগে এন ই স্কোয়ার টাউ লিখি, এন ই স্কোয়ার টাউ, তারপরে এল এর নিচে আমি বসালাম এ, আর আইটা এই যে আইটা এদিকে। হ্যাঁ, তাহলে দেখো ভিটা এখানে রাখলাম, এন ই স্কোয়ার টাউ, এই তিনটাকে এখানে লিখলাম, এটাকে এখানে লিখলাম, আর এখানে আই ছিল আই। আচ্ছা, এরকম করে লেখার একটা কারণও আছে। তাহলে ভি সমান সমান আমরা এটা পেলাম। এবার ওহমের সূত্র অনুযায়ী আমাদের কি বলে হয়, ওহমের সূত্রানুযায়ী
আমরা জানি ভি ইজিক্যাল টু আই আর, বা এই যে আর সেটা সমান সমান আবার কি হয় রো এল বাই এ আই। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে যদি 2 নম্বর সমীকরণ আমরা বলি, এবার ভি ভি এর মধ্যে তুলনা করব, তাহলে আমরা কি পাবো যে এখানে এল বাই এ আই মিলে গেছে। তাহলে ই এর সমতুল্য রাশিমালা হলো এটা, ই মানে এটা রো, এটা রোধাঙ্ক। অতএব রো ইজিক্যাল টু আমরা কি পাবো 1 ও 2 থেকে তুলনা করে পাই, 1 এবং 2 থেকে তুলনা করে কমন কি পাবো রো ইজিক্যাল টু এম স্টার বাই এন ই স্কোয়ার টাউ। আবার আমরা জানি যে এই রোধাঙ্ক এর অন্যান্য কী হয় পরিবাহিতাঙ্ক। অতএব রো ইজিক্যাল এটা সমান সমান তাহলে 1/σ পরিবাহীনাঙ্ক। হ্যাঁ, আর তাহলে অতএব পরিবাহীনাঙ্ক সিগমা ইজিক্যাল টু এন ই স্কোয়ার টাউ বাই এম স্টার। এই সম্পর্কটাকে আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করব। কমন। হ্যাঁ, এবার আমাদের অঙ্কটাতে যেটা বলা হয়েছে যে এই যে রাশিমালাগুলো দেওয়া আছে এন ই টাউ এম স্টার, হ্যাঁ, এবং দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ এ হলে পরিবাহীর রোধ কত 8টা বের করতে হবে। ওকে, তাহলে এই যে সম্পর্কটা, এটা যেহেতু আমি সরাসরি এই অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করব, তাই আমি এই যে ডেরিভেশনটা, সেই ডেরিভেশনটা সম্পূর্ণটা করে দিলাম। এরপর আমরা সিগমা ইজিক্যাল টু এন ই স্কোয়ার টাউ বাই এম স্টার এটাকে ব্যবহার করব। তাহলে এই দিকটা আমি ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা জানি, এবার আমরা অঙ্কটার সমাধান করব 28 নম্বর। হ্যাঁ, যে আমরা জানি রোধ আর ইজিক্যাল টু রো এল বাই এ সমান সমান রো এর অন্যান্য হচ্ছে পরিবাহিতাঙ্ক। তাহলে এটাকে আমরা লিখব এল সিগমা এ। ওকে, আর অতএব সিগমা এর মানটা আমরা বসাবো কোনটা, এটা সিগমা সমান সমান আমরা কত বের করলাম, এটা বের করলাম এন ই স্কোয়ার টাউ বাই এম স্টার। এই ভ্যালুটা এখানে বসাবো। তাহলে এল বাই এন ই স্কোয়ার টাউ এম স্টার আর নিচে একটা এ। তাহলে এই এম স্টারটা চলে যাবে উপরে, তাহলে হলো এল এম স্টার এন ই স্কোয়ার টাউ এম ই স্কোয়ার টাউ এ। এই গেল আমাদের রোধের রাশিমালা কার সাপেক্ষে, এল এম স্টার এন ই টাউ এ এর সাপেক্ষে। এটা আছে আমাদের অপশান এতে, এল এম স্টার এন ই স্কোয়ার টাউ এ। হ্যাঁ, এটা আছে আমাদের অপশান এতে। অঙ্কটা ছোট, বুঝে গেছে, অঙ্কটা এইটুকু, কিন্তু এই যে আমাদের রাশিমালাটা আছে সিগমা ইজিক্যাল টু এন ই স্কোয়ার টাউ এম স্টার, এটাকে যদি আমি সরাসরি লিখে দিতাম তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতো। তাই আমি গোটা ডেরিভেশনটা করে দেখিয়ে দিলাম যে কেন কিভাবে আমি এই রাশিমালাটা ব্যবহার করতে পারলাম। ঠিক আছে, আমাদের এই সিগমা ইজিক্যাল টু এন ই স্কোয়ার টাউ বাই এম স্টার এটা মনে রাখতে হবে। এরপর আমি চলে গেলাম নেক্সট কোশ্চেন নম্বর 29। আচ্ছা, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, দুটি ভিন্ন উষ্ণতায় একটি ধাতব তারের আই ভি লেখচিত্র দেখানো হলো। এর থেকে বলা যায় T1 গ্রেটার দেন T2, T1 ইজিক্যাল টু T2, T1 লেস দেন T2, T1 ইজিক্যাল টু 2T2। আচ্ছা, তাহলে আগেই আমরা গ্রাফটা করি, তারপরে অঙ্কটার সমাধান করছি। কোশ্চেন নম্বর 29। কোশ্চেন নম্বর 29 আমাদের আই ভি গ্রাফ কি দেওয়া আছে, এইদিকে ভি, এদিকে হচ্ছে আই। আর যে দুটো গ্রাফ দেওয়া আছে, নিচেরটা T2, উপরেরটা T1। এটা হলো আমাদের T2, এটা হলো T1, T1 এটা T2। এবারে আমাদের শুধুমাত্র দেখাতে হবে যে কোন টেম্পারেচারটা বেশি, কম, সমান কি হবে। আচ্ছা, যে আমরা জানি
যে শর্তটা এখানে দেওয়া আছে, দুটো ভিন্ন উষ্ণতায় একটি ধাতব তার। হ্যাঁ, আমরা জানি যে কোনো একটি ধাতব তারে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে একই প্রবাহ মাত্রা পাওয়া যাবে, তাই না? যদি একটাই তার হয়, একে আমরা একই বিভব প্রভেদ প্রয়োগ করি, তাহলে আমাদের যে প্রবাহ মাত্রার মান সেটা একই হবে। তখন ভি ভার্সেস আই এর যে গ্রাফ আমরা করতাম সেটা একটাই রেখা পেতাম। কিন্তু আমরা কি করেছি, টেম্পারেচারটাকে আলাদা আলাদা করে নিয়েছি। এখানে কি বলা হয়েছে যে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় এদের মধ্যে ভি ভার্সেস আই এর গ্রাফগুলো করা হয়েছে। কমন। এবার আমরা জানি আর কি, এবং উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, তাই না? উষ্ণতা বৃদ্ধি করলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, ফলে কি হবে, ফলে প্রবাহ মাত্রা কমে যাবে। এর উল্টোটাও সঠিক, যদি উষ্ণতা হ্রাস করি তাহলে রোধ হ্রাস পাবে, ফলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। এবার আমরা এই গ্রাফ দুটোর স্লোপগুলো দেখে বুঝবো যে ধরলাম কোনো একটা মুহূর্তে কোন কারেন্টটা বেশি। এটা হলো আমাদের ভোল্টেজ, ভি ভোল্টেজ। তাহলে প্রথম গ্রাফের জন্য যে আই কারেন্ট সেটা হলো এইটা, দ্বিতীয় গ্রাফের জন্য আচ্ছা T2 এর জন্য যে কারেন্ট সেটা হলো এটা T2 একই ভোল্টেজের জন্য। আর যদি আমরা দেখি T1 এর জন্য এই সময় কারেন্ট কোনটা, এটা, তাই না? কারেন্ট হলো আমাদের এটা T1 এর জন্য কারেন্ট হলো। এবার এর কারেন্টটা কম, এর অর্থ হচ্ছে যে এর যেহেতু একই ভোল্টেজ আমরা প্রয়োগ করেছি, তার মানে এর রোধ নিশ্চয়ই বেশি ছিল, কারণ একই ধাতব তারের জন্য আমরা সাধারণত একই টেম্পারেচারে একই কারেন্ট পাবো, কিন্তু এখানে আমরা আলাদা আলাদা টেম্পারেচারে কাজটা করেছি। তাহলে এখানে যেহেতু কারেন্ট আমরা কম পাচ্ছি, তাহলে কারেন্ট কম, প্রবাহ মাত্রা যদি কমে যায় এর অর্থ হবে রোধ বৃদ্ধি পেয়েছে। রোধ বৃদ্ধি পাবে কেন? কারণ টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে, তাই না? উল্টো দিক থেকে আমরা বললে এই কারেন্টটা কম আমরা বুঝতে পারছি, কারণ এটা এই যে আই অক্ষ তার নিচে আছে, আর T1টার কারেন্টটা বেশি, এটা উপরে আছে। এর প্রবাহ মাত্রা কম, যদি প্রবাহ মাত্রা কম হয়, প্রবাহ মাত্রা কমে যাবে, অর্থাৎ প্রবাহ মাত্রা কম হয় তাহলে রোধ বৃদ্ধি পাবে। রোধ কেন বৃদ্ধি পাবে? কারণ উষ্ণতা বৃদ্ধি পাবে। তার মানে এই T2টা নিশ্চয়ই বেশি কোনটা থেকে, T1 থেকে। অতএব আমরা বলতে পারি যে যেহেতু T2 গ্রাফ এর প্রবাহ মাত্রা একই ভোল্টেজের বিভব পার্থক্যের জন্য কম, তাই এর রোধ বেশি ও উষ্ণতাও বেশি। অতএব T2 গ্রেটার দেন T1 অথবা T1 লেস দেন T2। এটা আছে আমাদের অপশান সিতে। কারণ T1 লেস দেন T2। এই গেল 29। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 30। আচ্ছা, 30 নম্বরেও আমাদের একই গ্রাফ দেওয়া আছে, দুটি ভিন্ন উষ্ণতা, এটি ধাতব তারের IV ভার্সেস গ্রাফ দেখানো হলো। এর থেকে 4টা সম্পর্ক দেওয়া আছে, কোনটা সঠিক হবে। আমরা জানি ভি ভার্সেস যে আই গ্রাফ, সেটা আই অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করে তার টেন থিটাকে বলা হয় স্লোপ, এবং এই যে স্লোপ সেটা কাকে রিপ্রেজেন্ট করে,
টেন থিটাকে। তাহলে এই কথাটা লিখব যে আমরা জানি ভি ভার্সেস আই, এখানে আইভি লেখা আছে, তাহলে এটাই লিখি আইভি লেখচিত্রের গ্রাফ সেটা আই অক্ষের সঙ্গে যে কোণ করে, কেমন, আই অক্ষের সঙ্গে যে কোণ করে তার টেন থিটা সমান সমান হয় স্লোপ। ওকে, আই অক্ষের সঙ্গে কিন্তু, হ্যাঁ, টেন থিটা সমান সমান স্লোপ। আবার ভি ভার্সেস আই, টেন থিটা আমরা জানি যে এই যে স্লোপ সেটা আবার কাকে রিপ্রেজেন্ট করে, ওহমের সূত্র অনুযায়ী ভি ইজিক্যাল টু আই আর, অতএব আর ইজিক্যাল টু ভি ভার্সেস আই। তাহলে এই যে স্লোপ সেটা আবার ভি ভার্সেস আই গ্রাফের যে স্লোপ, অর্থাৎ লম্ব বাই ভূমি, হ্যাঁ, টেন থিটা, স্লোপ সমান সমান টেন থিটা সমান সমান ভি ভার্সেস আই, সেটা কাকে রিপ্রেজেন্ট করবে, সেটা রিপ্রেজেন্ট করবে রোধকে, অর্থাৎ টেন থিটা সমান সমান আমরা কি পেয়ে যাব, রোধ। সরাসরি এই কথাটাই আমি লিখতে পারতাম যে ভি ভার্সেস আই গ্রাফের যে স্লোপ সেটা কাকে প্রকাশ করে, রোধকে ও টেন থিটাকে। কেমন, স্লোপ সমান সমান টেন থিটা আমরা জানি, আর এখানে ভি ভার্সেস আই এর যে স্লোপ সেটা কাকে প্রকাশ করে, রোধকে। ওহমের সূত্র অনুযায়ী ভি বাই আই ইজিক্যাল টু রোধ হয়। ঠিক আছে, আচ্ছা, এর রোধটাকে আমি ধরলাম R1 আর এর রোধটাকে আমি ধরলাম R2। কেমন, হ্যাঁ, তাহলে আমি লিখছি যে R1 ইজিক্যাল টু তাহলে টেন থিটা, এবং R2 ইজিক্যাল টু তাহলে কী হবে, R1 ইজিক্যাল টু সরাসরি আমরা টেন থিটা লিখতে পারলাম, কারণ এর অ্যাঙ্গেলটা আই অক্ষের সঙ্গে দেওয়া আছে। কিন্তু R2 যেটা সেটাকে কি আমরা টেন থিটা সরাসরি লিখতে পারবো না, কারণ এই অ্যাঙ্গেলটা কার সঙ্গে দেওয়া আছে, ভি এর সঙ্গে, অ্যাঙ্গেলটা আমাদের আই অক্ষের সঙ্গে লাগবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 মাইনাস থিটা। তাহলে R2 সমান সমান 10 90 মাইনাস থিটা, এটা ক্লিয়ার করে দিলাম। এবার 90 মাইনাস থিটা সমান সমান কী হয়, আবার কট থিটা। আচ্ছা, এইটুকু আমরা পেলাম। এরপর আমরা কি করতে পারি, যে যেহেতু উষ্ণতার এখানে ব্যাপার আছে, আবার আমরা জানি যদি কি দেওয়া ছিল এখানে, ধাতব তার, যদি ধাতব তারটির উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা হয়, তবে আমরা লিখতে পারি R1 ইজিক্যাল টু R নট 1 প্লাস আলফা T1, এই টেম্পারেচারটা, তাহলে ক্যাপিটাল T1টা লিখছি, এবং R2 ইজিক্যাল টু R নট 1 প্লাস আলফা ক্যাপিটাল T2, এই টেম্পারেচারে R2 মাইনাস R1 করছি। তাহলে এটাকে গুণ করে বসিয়ে দিলাম, R নট প্লাস R নট আলফা T2 মাইনাস R নট মাইনাস R নট আলফা T1। তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, এবার এখান থেকে কিছু কমন যাবে, তাই না, R নট আলফা কমন যাবে, তাহলে এটা হচ্ছে R নট আলফা T2 মাইনাস T1, এটা থাকলো R2 মাইনাস R1। এবার R2 মাইনাস R1টা কী জিনিস, দেখো, R2 সমান সমান কট থিটা আর R1 সমান সমান টেন থিটা, এই জিনিসটা আমরা এখানে বসাবো। তাহলে এটা হলো আমাদের কট থিটা মাইনাস টেন থিটা ইজিক্যাল টু এটা R নট আলফা T2 মাইনাস T1। দেখো যে এই যে R নট আলফা এটা কি ধ্রুবক,
আর নট আলফা এটা ধ্রুবক হলে আমরা বলতে পারি যে cot θ2 মাইনাস cot θ1 সমানুপাতি t2 মাইনাস t1। ওকে, বা উল্টো দিক থেকে এটা আমরা বলতে পারি, অতএব t2 মাইনাস t1 ইজিক্যাল সমানুপাতি কী হবে cot θ মাইনাস tan θ। এটা এখানে লিখছি, তাহলে t2 মাইনাস t1 সমানুপাতি cot θ মাইনাস tan θ সমানুপাতি, এবার cot θ মানে কি cos θ মাইনাস sin θ মাইনাস sin θ tan θ সমান সমান sin θ বাই cos θ সমানুপাতি। আচ্ছা, একটু এদিক থেকে লিখলাম, লসাগু করলে এটা হলো sin θ cos θ, তাহলে এটা হয়ে যাবে cos স্কোয়ার θ, এটা হলো sin স্কোয়ার θ। আমরা কি করছি যে উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম 2/2, কেমন? তাহলে 2/2 উপর নিচে গুণ করলে এটাকে যদি আমরা ভিতরে প্রবেশ করিয়ে দিই, এই 2টাকে আমরা এখানে রাখলাম, আর যেটা নিচে ছিল সেটা এখানে প্রবেশ করিয়ে দিলাম, কেমন? এবারে দেখো যে আমরা একটা ফর্মুলা জানি, সেটা হলো cos 2θ সমান সমান cos 2θ সমান সমান cos স্কোয়ার θ মাইনাস sin স্কোয়ার θ, আর sin 2θ সমান সমান 2 sin θ cos θ। এই ত্রিকোণমিতির দুটো ফাংশন আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এটা সমানুপাতি, আচ্ছা এটা সমানুপাতি আমরা কি পাচ্ছি, এই জিনিসটা অর্থ হচ্ছে cos 2θ ইন্টু এদিকে একটা 2 থাকবে, আর এটার অর্থ হচ্ছে sin 2θ। এবার sin 2θ, এবার cos θ বাই sin θ সমান সমান কী হয়, তাহলে সমান সমান সমানুপাতি আমরা পেয়ে যাব cot, আচ্ছা এই 2টাকে প্রথমে লিখছি, তাহলে হলো 2 cot থিটাটা কত এখানে 2θ, তাহলে এটা হলো 2θ। অতএব আমরা পেলাম t2 মাইনাস t1 সমানুপাতি 2 cot 2θ। এই গেল আমাদের উত্তর। আচ্ছা, এবার এই 2টাও তো কনস্ট্যান্ট, এটাকে আমরা কি করতে পারি t2 মাইনাস t1 সমানুপাতি cot 2θ। এটা আছে অপশান সিতে, কেমন? এই গেল আমাদের 30 নম্বর অঙ্কের সমাধান। একটু বড় ছিল অঙ্কটা, কেমন? এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 31। কি বলা হয়েছে, রোধের একক হলো, এইবার কিছু ইনফরমেটিভ কোশ্চেন দেওয়া আছে, এগুলো আমি তাড়াহুড়ো করে দিচ্ছি। রোধের একক V = আমরা কি জানি IR, ওহমের সূত্র অনুযায়ী, অতএব R = V/I। কোশ্চেন নম্বর 31 লিখব যে আমরা জানি V = হয় IR, অতএব R = V/I। V এর একক কি হলো ভোল্টেজ, আর I এর একক এম্পিয়ার -1। তাহলে এটা কোন অপশানে আছে, এটা আছে অপশান সিতে। 32তে কি বলা হয়েছিল, রোধের মাত্রা। এবার আমাদের বের করতে হবে রোধের মাত্রা, অতএব আমরা দেখিয়ে নিলাম R = কি হলো V/I, আবার V = W/QI, অতএব WQI কার্যের মাত্রা mL² T⁻⁻², Q এর মাত্রা IT, I এর মাত্রা I, এটা T।
আচ্ছা, তাহলে এম এল স্কোয়ার এই টিটা চলে যাবে উপরে, তাহলে হয়ে যাবে -3, দুটো আই উপরে গেলে -I2, এটাও আছে অপশান সিতে। তারপরে চলে যাব আমরা 34-এ কী বলা হয়েছে, রোধের অন্যান্যকে কি বলা হয়? রোধের অন্যান্যকে কি বলা হয় সবাই জানে, কি বলা হয়? পরিবাহিতা। আর রোধাঙ্কের অন্যান্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক। কোশ্চেন নম্বর 33, রোধের অন্যান্যকে বলা হয় কি? পরিবাহিতা। এটা আছে অপশান এতে। 34, রোধ বাক্সের রোধগুলি তৈরির জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? লোহা, তামা, রূপা, ম্যাঙ্গানিজ। আমরা জানি রোধ বাক্সের রোধগুলো তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়? রোধ বাক্সের রোধগুলি তৈরি করার জন্য ব্যবহার করা হয় কি? ম্যাঙ্গানিজ। কারণ ম্যাঙ্গানিনের রোধ খুব বেশি, ম্যাঙ্গানিজ, অপশান ডি। তারপরে 35, একটি তড়িৎ মোক্ষণ নলের রোধ হলো, আচ্ছা, তড়িৎ মোক্ষণ নল একটা অওহমীয় পরিবাহী, কমন। তড়িৎ মোক্ষণ নলের রোধ, তাহলে এটা হবে অপশান সি, অওহমীয়। এরপরে 36 কি বলা হয়েছে? একটি ধাতব তারের উষ্ণতা বাড়ালে এর রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্কের গুণফল, আচ্ছা, রোধাঙ্ক পরিবাহিতাঙ্কের গুণফল কি হবে? বাড়বে, কমবে, অপরিবর্তিত থাকবে, বাড়তেও পারে, কমতেও পারে। তো আমরা যেটা জানি, উপরে করছি, এগুলো ক্লিয়ার করে দিলাম যে রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক এরা কি হয়? একে অপরের অন্যান্য, তাই না? রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক একে অপরের অন্যান্য। কোশ্চেন নম্বর 36 দেখবো যে আমরা জানি রোধাঙ্কের অন্যান্য হলো পরিবাহিতাঙ্ক। অতএব সিগমা ইজিক্যাল টু 1/ρ। অতএব যদি আমরা এটা গুণ করে দিই কোনাকুনি, তাহলে সিগমা রো ইজিক্যাল টু 1, অর্থাৎ এদের গুণফল সবসময় কি থাকবে? 1 থাকবে। এটা বাড়ুক, কমুক, এটা বাড়ুক, এটা কমুক, এদের গুণফল সর্বদা 1 থাকবে। অতএব আমরা বলতে পারি যে ধাতুর তারের উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক তো বাড়বে, কিন্তু সমহারে আমাদের যে পরিবাহিতাঙ্ক সেটা কমে যাবে, ফলে এদের গুণফল কিন্তু অপরিবর্তিত থাকবে। অতএব এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান সি, অপরিবর্তিত থাকবে। কমন। আচ্ছা, 36 হয়ে গেল। এরপর আমরা চলে যাব 37। এখানে কি বলা হয়েছে? কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ বাড়ে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধির সঙ্গে, দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাসের সঙ্গে। আচ্ছা, কোনো একটা পরিবাহীর জন্য যে রোধাঙ্ক, রোধ না কিন্তু, রোধাঙ্ক শুধুমাত্র তাপমাত্রা ও পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, সেটা দৈর্ঘ্য প্রস্থ এর উপর নির্ভর করে না, দৈর্ঘ্য প্রস্থ প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না। 37, তাহলে আমরা লিখব কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ অর্থাৎ রোধাঙ্ক, আপেক্ষিক রোধ বাড়ে কখন? তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে। তাপমাত্রা বৃদ্ধি করলে রোধাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের অপশান এ। তারপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 38। এইবার আমাদের একটা ক্যালকুলেশন আছে। 1.1 দৈর্ঘ্য ও 0.4 mm ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের রোধ 4.2 mm, তারটির উপাদানের রোধাঙ্ক কত হবে? আচ্ছা, চারটা অপশন দেওয়া আছে, রোধাঙ্কটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি আর ইজিক্যাল টু কী হয়? 38 আর ইজিক্যাল টু রো L/A। অতএব রো সমান সমান কী হবে?
আর এ বাই এল এটা। আর আমাদের যে দৈর্ঘ্য এল সেটা কত দেওয়া হয়েছে 1.1 মিটার। আর যেটা ব্যাস দেওয়া আছে, তাই না, ব্যাস সেটা দেওয়া আছে কত 0.4 mm এটা দেওয়া আছে। অতএব ব্যাসার্ধ আর সমান সমান কী হবে 0.2 mm। এবার mm তো কাজ আমাদের চলবে না, এটা মিটার, তাই কী করতে হবে একে মিটারে করতে হবে। তাহলে 0.2 × 10⁻³ মিটার। আর রোধ আর সেটা হচ্ছে 4.2 ওহম। এটা এসআইতেই দেওয়া আছে, রোধাঙ্ক নির্ণয় করব। অতএব ρ = আর এ সমান সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল πr²/l। এবার আর কত 4.2, পাই এর মান 3.14, আর স্কোয়ার এটার স্কোয়ার, তাহলে 0.2 এখানে ব্র্যাকেট 0.2 × 10⁻³ তার স্কোয়ার বাই এল হচ্ছে এটা 1.1। তাহলে এখানে 1.1 এটা কেটে যাবে, তাহলে এটা থাকছে 42 × 3.14 ইন্টু 2 এর স্কোয়ার করলে 0.04, আর এটা হলো 10⁻⁶/11। এবারে আমরা কি করছি এটা আর এটা গুণ করে দেবো। সরি, আগে আমরা কি করছি এর যে দুটো দশমিক সেটা এইখানে নিয়ে চলে গেলাম। 42 × 3.14 × 4/11, এটাকে 4 লিখলাম। তাহলে এর যে দুটো দশমিক আছে এখানে চলে যাবে। তাহলে এটা হয়ে যাবে 10⁻⁸। ওকে, এবার এটা গুণ করব, 11 দিয়ে ভাগ করব। তাহলে এই উপরের অংশটা গুণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 527.52। এটাকে ভাগ করব 11 দিয়ে, এটা হলো 10⁻⁸। হ্যাঁ, এই তিনটা গুণ করে নিতে হবে, ঠিক আছে। 42 এর সঙ্গে 4 গুণ করব, তারপর 3.14, সবাই পেরে যাবে আমরা আশা করি। এটা হচ্ছে 527 × 52। এবার এটাকে 11 দিয়ে ভাগ করব। এটাকে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 47.956 × 10⁻⁸। এটাকেই আমরা বলতে পারি 48 × 10⁻⁸। এটা কি বের করছি আমরা রোধাঙ্ক, তাহলে বের হবে ওহম মিটারে। এই গেল আমাদের 38 নম্বর অঙ্কের সমাধান। এটা আছে আমাদের অপশান বিতে, কেমন 38 নম্বর অপশান বি। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 39। কী বলা হয়েছে, দুটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার ও 9 মিটার, কিন্তু এদের রোধ একই, এদের ব্যাসের অনুপাত কত হবে 3:1, 9:1, 1:3, 1:9 আর 1:3। আচ্ছা, দুটো তারের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে কোশ্চেন নম্বর 39 প্রদত্ত আমাদের কি দেওয়া আছে, দুটি তারের দৈর্ঘ্য কত 1 মিটার ও 9 মিটার, আর এবং এদের রোধ সমান, এটা প্রশ্নে বলে দেওয়া আছে। এবার আমরা কি করব, যে লিখব প্রথম তারের রোধ R1 = কি হয় রো L1/A1, এবং দ্বিতীয় তারের রোধ R2 = রো L2/A2 এটা। আচ্ছা, এবার আমরা বের করব কি ব্যাসের অনুপাত, তাই তো। তাহলে R1/R2 করছি, R1/R2 যদি আমরা করি তাহলে কি পাবো রো L1/A1। আচ্ছা, A1 এর বদলে আমরা কি বসাতে পারি পাই R1 এর স্কোয়ার ইন্টু
অনুপাত করেছি, উপরের ভগ্নাংশ সোজা করে বসালাম, নিচের ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে পাই r2 এর স্কোয়ার রো L2। আচ্ছা, দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে L1 L2, এটাই রোধ R1 R2 সমান, তাহলে এটা হয়ে যাবে 1 R1 R2 সমান, এখান থেকে কি কি কেটে যাবে, রো রো কেটে যাবে, পাই পাই কেটে যাবে। তাহলে এদিকে থাকছে L1 বাই L2 আর এদিকে থাকলো R2 বাই R1 তার স্কোয়ার। আমাদের নির্ণয় করতে হবে ব্যাসের অনুপাত। তাহলে আমরা জানি যেটা ব্যাসার্ধের অনুপাত বের হবে সেটাই হবে ব্যাসের অনুপাত, একই বের হয়। নাহলে পরবর্তী আমরা ব্যাসার্ধের অনুপাত বের করি, পরবর্তীকালে আমরা ব্যাসের অনুপাতে পরিণত করে নেব। আচ্ছা, এবার এই জিনিসটা এই পারে চলে আসলে উল্টে যাবে, তাই তো? এটা হয়ে যাবে তাহলে L2 বাই L1 ইজিক্যাল টু R2 বাই R1 তার স্কোয়ার। এবার এর মানটা বসিয়ে দেবো, তাহলে কত হলো 9/1, L2টা 9 এটা 1 সমান সমান R2 বাই R1 তার স্কোয়ার। আমাদের কি করতে হবে, R1 বাই R2 বাই R2, তাই তো? তাহলে এটা হয়ে যাবে আমাদের √1/9, এটা সমান সমান 1/3, অতএব R1 অনুপাত R2 1:3, 1:3, এটা আছে অপশান ডিতে, তাই তো? আচ্ছা, এটা আমরা কি করলাম, ব্যাসার্ধের অনুপাত, এটা কিন্তু ব্যাসার্ধের অনুপাত। এটাকে যদি আমরা ব্যাসে পরিণত করি তাহলে আমরা জানি যে ব্যাস সমান সমান কি হয়, 2 ইন্টু ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে আমাদের যে R1 সেটাকে আমরা যদি 1 ধরি, R2 সেটাকে যদি 3 ধরে নিই, অতএব ব্যাস D1 সমান সমান কী হয়ে যাবে, R1 এর দ্বিগুণ মানে 2, আর D2 সমান সমান ব্যাস কত হয়ে যাবে, এটাকে আমরা বলছি ব্যাস, সেটা হয়ে যাবে 3 দুগুণী 6। অতএব D1 অনুপাত D2 করলে আমরা পাবো 2:6, এটাকে কাটাকুটি করলে আবার পাবো 1:3। তাহলে দেখতে পাচ্ছি আমরা অনুপাতটা একই পাবো, কেমন? তাহলে এটা আছে অপশান ডিতে। হ্যাঁ, এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 40। 40 কী বলা হয়েছে, 2 মিলি ওহম রোধের তারের তড়িৎ পরিবাহিতা কত, 200 মো, 100 মো, 500 মো, 5000 মো। আচ্ছা, আমাদের বের করতে হবে কি পরিবাহিতা। আমরা জানি পরিবাহিতা কি হয়, রোধের অন্যনক। পরিবাহিতা হলো রোধের অন্যনক। কোশ্চেন নম্বর 40, আমরা জানি পরিবাহিতা, এটাকে বললাম কে ইজিক্যাল টু 1/r, আমাদের যে রোধ কত দেওয়া হয়েছে 2 মিলি ওহম, তাহলে 2 ইন্টু 10⁻³ ওহম। এইবার এটাকে করলে কি পাবো আমরা, 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 ইন্টু 10⁻³ তাহলে এটা একটা এখানে নিয়ে নিব 10, তাহলে এটা হলো 5 ইন্টু 100 সমান সমান 500। পরিবাহিতার একক হচ্ছে আমাদের মো, এটা আছে অপশান সিতে। তারপরে 41 কী বলা হয়েছে, কপারের তৈরি 3টি তারের ভরের অনুপাত 1:3:5 এবং দৈর্ঘ্যের অনুপাত 5:3:1, তার 3টি রোধের অনুপাত কত হবে? আচ্ছা, আমাদের দেওয়া আছে ভরের অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত, বের করতে হবে রোধের অনুপাত, জায়গা লাগবে, তাই এটা ক্লিয়ার করে দিলাম। যেটা দেওয়া আছে আগে আমরা লিখি, কোশ্চেন নম্বর 41 লিখবো যে 3টি তারের প্রথমে কি ভরের অনুপাত, এটাকে আমি বললাম M1 অনুপাত, M2 অনুপাত, M3 ইজিক্যাল টু 1:3:5 এবং 3টি তারের এবার দৈর্ঘ্যের অনুপাত, এটাকে বললাম L1 অনুপাত, L2 অনুপাত, L3, এটা হলো 5:3:1, এটা দেওয়া আছে কমন। এবার আমরা জানি যে কপারের
প্রত্যেকটা তার কি কপারের তৈরি। এবার একই তারের জন্য কোন কোন জিনিসটা একই হতে পারে, আমরা লিখব যে যেহেতু তার তিনটি একই ধাতু কপারের তৈরি, অতএব এদের রোধাঙ্ক ও ঘনত্ব হবে সমান, একই টেম্পারেচারের জন্য। আচ্ছা, আর রোধ সমান সমান আমরা জানি কি রো এল বাই এ, কমন। এটা হলো আমাদের রোধের রাশিমালা। এবার প্রথম তার, দ্বিতীয় তার, তৃতীয় তারের জন্য আমরা এই রোধের রাশিমালাগুলোকে লিখব, কারণ আমাদের রোধের অনুপাতই তো বের করতে বলেছে। অতএব এই সমীকরণ অনুযায়ী আর ওয়ান সমান সমান আমরা কী পাবো, রো এল ওয়ান এ ওয়ান। আর টু সমান সমান আমরা পাবো রো এল টু এ টু। আর থ্রি সমান সমান আমরা পাবো রো এল থ্রি এ থ্রি। আচ্ছা, এবার একটা কারুকার্য আমাদের করতে হবে, সেটা হলো যে এই যে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ব্যাস সম্পর্কে কোনো ধারণা আমাদের নেই যে তারটির ব্যাস কত হবে। আমাদের কি কি ধারণা আছে, ভর আর দৈর্ঘ্য সম্পর্কে। তাই প্রস্থচ্ছেদের এই যে ক্ষেত্রফল, এটাকে অন্য টার্মে আমাদের নিয়ে যেতে হবে। তাহলে কি জানি আমরা, যে আয়তন, তারের যে আয়তন ভি ইজিক্যাল টু কী হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। এখান থেকে আমরা বলতে পারি এ ইজিক্যাল টু কী হয়, ভি বাই এল, এ ইজিক্যাল টু ভি বাই এল। তাহলে এ ওয়ানের জায়গায় আমরা বসাতে পারি এটা, তাই না, ভি ওয়ান বাই এল ওয়ান। তাহলে এই যে রাশিমালা, আচ্ছা এই জিনিসটা আমরা নিচে করছি, এইখানে করছি। আমরা জানি ভি ইজিক্যাল টু এ এল, অতএব এল ইজিক্যাল টু, অতএব এ ইজিক্যাল টু ভি বাই এল। এর জায়গায় ভি বাই এল ওয়ান, এ ওয়ানের জায়গায় আমরা বসিয়ে দেবো। তাহলে এটা হবে রো এল ওয়ান তার স্কোয়ার বাই ভি, এল ওয়ানটা চলে গেল উপরে। আচ্ছা, এটা তাহলে ভি ওয়ান। তাহলে এটা সমান সমান হয়ে যাবে রো এল টু স্কোয়ার বাই ভি টু। এটা সমান সমান হয়ে যাবে রো এল থ্রি স্কোয়ার বাই ভি থ্রি। এটা পেলাম। আচ্ছা, এবার আয়তন সম্পর্কেও আমরা জানি না, আমরা কি সম্পর্কে জানি, ভর সম্পর্কে। আবার একটা সম্পর্ক আমরা জানি, ঘনত্ব ডি ইজিক্যাল টু ভর বাই আয়তন। অতএব এখান থেকে আমরা বলতে পারি ভি ইজিক্যাল টু কী হয়, ভি ইজিক্যাল টু এম বাই ডি, ভর বাই ঘনত্ব। দেখা যাচ্ছে। তাহলে এই আয়তনের জায়গায় আমরা এবার বসাবো এম বাই ডি। তাহলে এটা হলো রো এল ওয়ান স্কোয়ার, ভি ওয়ানের জায়গায় তাহলে আমরা বসাবো এম ওয়ান ডি ওয়ান। তো ঘনত্ব তো সবার একই হবে, এই জন্য আগেই আমি লিখে রেখেছি কোন দুটো এক হবে, এটা। তাহলে এই যে ডি সেটা নিচে হতো, এই নিচের ভগ্নাংশ কোথায় চলে যায়, উপরে, মানে নিচের জিনিসটা চলে যাবে উপরে। তাহলে ডিটা চলে গেল উপরে। আর এইটাতে তাহলে রো এল, এটা ওয়ান, ঘনত্ব যেহেতু সমান তাই ওয়ান লেখার প্রয়োজন নেই। এটা এল টু স্কোয়ার, ভি টু এর জায়গায়, ভি টু এর জায়গায় আবার আমরা কী বসাবো, এম টু বাই ডি, ডিটা চলে যাবে উপরে, এখানে বসলো তাহলে এম টু। আচ্ছা, আর এটার জায়গায় আমরা বসাবো হচ্ছে কি রো এল থ্রি কিউব, সরি স্কোয়ার, ভি থ্রির জায়গায় আবার এম থ্রি বাই ডি। তাহলে কী বসাবো, ডিটা উপরে, আর এখানে বসবে তাহলে এম থ্রি। হ্যাঁ, এবারে করব অনুপাত, আর ওয়ান অনুপাত আর টু অনুপাত আর থ্রি।
তাহলে এটা হলো আমাদের রো ডি L1 স্কোয়ার বাই M1 অনুপাত রো ডি L2 স্কোয়ার বাই M2 অনুপাত রো ডি L3 স্কোয়ার বাই M3, এটা তাই তো। এবারে যেহেতু রো ডি M1 রো ডি রো ডি একই, এই রাশিমালাগুলো কি কেটে যাবে, তাহলে এখানে শুধুমাত্র থাকবে আমাদের L1 স্কোয়ার বাই M1 অনুপাত L2 স্কোয়ার বাই M2 আর L3 স্কোয়ার বাই M3। এবার কত সেগুলো, L1 L2 L3 মানগুলো বসাও, 5 3 1 এগুলো স্কোয়ার, ঠিক আছে। আর নিচে M1 M2 M3, এটা 1 এটা 3 এটা 5 দেখা যাচ্ছে। চলো এটা হলো তাহলে 5 স্কোয়ার বাই 1, এটা 3 স্কোয়ার বাই 3, এটা 1 স্কোয়ার বাই 5। এবার আমি কি করছি, এটা ক্লিয়ার করে দিলাম, এইখানে করব। আমরা বের করছি তাহলে এই অনুপাতটা, অতএব R1 অনুপাত R2 অনুপাত R3 ইজিক্যাল টু 5 স্কোয়ার মানে 25 বাই 1 অনুপাত 3 স্কোয়ার 9 বাই 3 অনুপাত স্কোয়ার 1 বাই 5, ঠিক আছে। এরপর কি করব, এটা 1 দিয়ে ভাগ করলে তো 25 হয়ে গেল, এটা 3 দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে থাকবে 3 আর এটা 1 বাই 5। এরপরে সমস্তটাকে 5 দিয়ে গুণ করে দিই, তাহলে থাকবে হচ্ছে 5 5 125, 5 125, 5 3 15 আর এই 5 কেটে যাবে, থাকবে 1। এই গেল আমাদের R1 R2 R3 এর অনুপাত, এটা আছে অপশান ডিতে, অপশান ডিতে কমন। এরপর আমি চলে গেলাম নেক্সট কোশ্চেন নম্বর 42। কী বলা হয়েছে, প্রতি মিটার 12 ওহম রোধের একটি তারকে বাঁকিয়ে 10 সেন্টিমিটার ব্যাসার্ধে পূর্ণবৃত্তে পরিণত করা হলো। ব্যাস বরাবর দুটি বিপরীত বিন্দু এ ও বি এর মধ্যে রোধ হবে 0.6 পাই ওহম, 3 ওহম, 3 পাই ওহম আর 6 ওহম। আচ্ছা, সর্বপ্রথম এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, সম্পূর্ণ যে রোধ 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি বরাবর সম্পূর্ণ রোধ কত সেটা আগে আমরা নির্ণয় করব, তারপরে এ ও বি বিন্দুর মধ্যে রোধ নির্ণয় করব। 42। আচ্ছা, প্রতি মিটার এ রোধ কত দেওয়া হয়েছে, প্রদত্ত প্রতি মিটার তারের রোধ, এই ইনফরমেশনটা কাজে লাগবে, সেটা হলো আমাদের 12 ওহম। তাহলে এবার আমরা লিখছি যে 10 সেন্টিমিটার, এটা সমান সমান হলো 10 × 10⁻⁻2 মিটার ব্যাসার্ধের, বৃত্তের পরিধি কত হলো 2 পাই আর, ওকে, সমান সমান 2 × পাই × এটা 10 × 10⁻2 সমান সমান তাহলে 2 পাই × 10⁻1 মিটার, এটা মিটার। এই গেল আমাদের কি টোটাল পরিধি। এবার প্রতি মিটার তারের রোধ এত, অতএব মোট রোধ, অতএব বৃত্তের মোট রোধ মানে তারের মোট রোধ সেটা হবে 2 পাই × 10⁻1 × 12 ওহম। এবার এটা 10 দিয়ে এটাকে ভাগ করে দেব, তাহলে কি পাবো, 2 পাই × 1.2 ওহম। আচ্ছা, এইবার আমরা বৃত্তটার কথা ভাবি। এই হলো আমাদের একটা বৃত্ত, ঠিক আছে, এর টোটাল রোধ হলো এটা। এবার এর ব্যাস এ বিন্দু, এটা বি বিন্দু,
বলা হয়েছে এই এ ও বি বিন্দুর মধ্যে রোধ কত। তাহলে দেখো এ ও বি বিন্দুর উপরের দিকে একটা অংশ আছে, নিচের দিকে একটা অংশ আছে, এটাকে বললাম আর, এটাকে বলে দিলাম এস। তাহলে ব্যাস বরাবর এর উপরের তারের যতটুকু অংশ থাকবে নিচেও একই পরিমাণ অংশ থাকবে, অতএব এই অংশের রোধ আর এই অংশের রোধ হবে সমান। আমরা বলতে পারি যে যদি তারটিকে বৃত্তের আকারে বাঁকানো হয় তবে এর ব্যাস বরাবর তারটি দুটি অংশে ভাগ হয়ে যায়। হ্যাঁ, একটাকে বললাম আমরা বি আর এ, আর আরেকটাকে বললাম বিএসএ ও বিএসএ, এবং এদের দৈর্ঘ্য সমান, তাই না? এটাও অর্ধপরিসীমা, এটাও অর্ধপরিধি, এটাও অর্ধপরিধি, এদের দৈর্ঘ্য সমান, অতএব রোধ কী হবে? সমান। ঠিক আছে। আর তাহলে কত হবে? এটা এইটুকু অংশের রোধ হবে টোটালের অর্ধেক, এইটুকু অংশের রোধ হবে টোটালের অর্ধেক। তাহলে এটা হয়ে যাবে আমাদের, এটা বাই 2 পাই ইন্টু 1.2 ওহম বাই 2, এটা করলে সমান সমান আমরা পেয়ে যাব পাই ইন্টু 1.2 ওহম। তাহলে এইটুকু অংশের রোধ কত? পাই ইন্টু 1.2 ওহম, আর এইটুকু অংশের রোধও হচ্ছে আমাদের পাই ইন্টু 1.2 ওহম। ঠিক আছে, এইদিকে এস। আচ্ছা, এবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপরের দিকে একটা রোধ, নিচের দিকে একটা রোধ। তাহলে এই রোধ দুটো কোন সমবায়ে যুক্ত বলে মনে হচ্ছে? এইখানে করলাম ছবিটা। এই রোধ দুটো কোন সমবায়ে যুক্ত বলে মনে হচ্ছে? এই পয়েন্টটা হলো আমাদের বি, এই পয়েন্টটা হলো আমাদের বি, এর উপরের দিকে একটা রোধ আছে আর এর নিচের দিকে একটা রোধ আছে, এটা এ। তাহলে এ ও বি এর মধ্যে যে দুটো রোধ আছে সে এটাকে বলে দিলাম R1, এটাকে বলে দিলাম R2, তারা কোন সমবায়ে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত। তার মানে এই যে রোধ উপরেরটা নিচেরটা এরা পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এই রোধ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত, তাই তুল্য রোধ আর সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু 1/R1 প্লাস 1/R2। এবার মান কত? এটা 1/পাই ইন্টু 1.2 প্লাস 1/পাই ইন্টু 1.2। এরপরে এটা মুছতেই হবে। তাহলে আমাদের 1/R ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু, এটা লসাগু করে দেব। লসাগু হলো আমাদের পাই ইন্টু 1.2। এরপর কি করছি? তাহলে উপরে থাকবে আমাদের কি 1 প্লাস 1 সমান সমান 2/পাই ইন্টু 1.2। অতএব আর ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু পাই ইন্টু 1.2/2। এবার এই 2 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেব, তাহলে এটা হবে 0.6 আর এদিকে থাকছে পাই। হ্যাঁ, এটা হলো ওহম। তাহলে উত্তরে আমাদের এটাই আছে, এটা সমান সমান আমরা বলতে পারি 0.6 পাই ওহম। 0.6 পাই ওহম, এটা আছে অপশান এতে।
এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেন নম্বর 43। কী বলা হয়েছে, IV এর লেখচিত্র থেকে কোন স্থানে ঋণাত্মক রোধ পাওয়া যাবে? DE CD BC AB। তাহলে আগে আমরা গ্রাফটা করছি। 43 কি দেওয়া আছে, এদিকে V এদিকে I, আর গ্রাফটা হলো আমাদের এইরকম। এটা A বিন্দু, এটা B বিন্দু, এটা C বিন্দু, এটা D বিন্দু, এটা E বিন্দু। এই যে গ্রাফ, এই গ্রাফের মধ্যে সব অংশগুলোই ঊর্ধ্বমুখী, কিন্তু এই CD অংশটা হলো নিম্নমুখী। তাহলে V ভার্সেস I গ্রাফ কাকে রিপ্রেজেন্ট করে? রোধকে। তাহলে এই অংশের রোধটা হলো ঋণাত্মক। তাহলে আমরা বলতে পারি যে CD অংশে রোধ ঋণাত্মক। ঠিক আছে, এটা আছে অপশান বিতে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। ধন্যবাদ।